তো সেখান থেকেই মার সঙ্গে থাকা, মাকে দেখা, তাকে ওভারটেক করে নিজে মেকআপ করা অন্যদেরকে, এখান থেকেই শুরু আমার মেকআপ জার্নি। প্রবলেমের একটা অনেক সময় প্রবলেম থাকে যে যদি কেউ আনকমফোর্টেবল ফিল করে তো সেইখানে ফিমেল অ্যাসিস্ট্যান্টসরা থাকে। আমি অ্যাজ এন মেকআপ আর্টিস্ট আমার কাজ হচ্ছে মেকআপটার উপরে একই কথাই থাকে। মানে আমি কোনোদিনও মেকআপ করি না, আমি যতটুকু পারি অতটুকুই করব, মানে এরকম টাইপের কিছু কিছু। অ্যাট দ্য এন্ড অফ দ্য মেকআপ ম্যাক্সিমাম টাইম এরকমই দেখা যায় যে মেকআপটা আরেকটু বেশি হলে মানে ভালো হতো। এটা অ্যাকচুয়ালি না আর্টিস্ট্রির উপরেই ধরতে হবে, প্রফেশনালি কে করতে পারে ভালো। নিজেকে সুন্দর লাগবে, এটা কারই না ভালো লাগে। সুন্দরভাবে মেকআপ করব বা কিভাবে মেকআপ করব, তার জন্য কিভাবে নিজের স্কিনকে ভালো রাখবো, সমস্তটা নিয়ে আজ আমাদের আলোচনা। পুঙ্খানুপুঙ্খ আলোচনায় মেকআপ নিয়ে এবং নিজের স্কিন কেয়ার রুটিন নিয়ে, কিভাবে আপনি রাখতে পারবেন নিজের স্কিনকে ভালো, কিভাবে দেখাতে পারবেন নিজেকে সুন্দর, সম্পূর্ণটা নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আজ রয়েছেন শুভজ মেকওভার থেকে, যিনি সেলিব্রিটি মেকআপ আর্টিস্টও, তিনি রয়েছেন আজ আমাদের সাথে। শুভব্রতদা শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সের আজকের এপিসোডে। নমস্কার শুভব্রতদা। নমস্কার। মেকআপ আর্টিস্ট হওয়ার পিছনে ইন্সপিরেশনটা কি? অবশ্যই আমার মা, কারণ যবে থেকে আমি বুঝতে শিখেছি তবে থেকে আমি আমার মাকেই দেখেছি। কারণ আগে তো মেকআপ আর্টিস্ট বলে তো কোনো কিছু পার্টিকুলার কোনো সেগমেন্ট ছিল না, সবাই আত্মীয় স্বজনের মধ্যে যে ভালো মেকআপ করতে পারে তারাই মেকআপটা করতো। সেখানে আমি আমার মাকেই দেখেছি যে মেকআপ করতে বা অন্যকে করিয়ে দিতে, যে কোনো বিয়ে হোক, যে কোনো অনুষ্ঠান হোক। তো সেখান থেকেই মার সঙ্গে থাকা, মাকে দেখা, তাকে ওভারটেক করে নিজে মেকআপ করা অন্যদেরকে, এখান থেকেই শুরু আমার মেকআপ জার্নি। অনেক ছোটোর থেকেই এই কাজটাতে মানে ইন্টারেস্টটা, সেখান থেকে আমার কাজ শুরু। কতটুকু? অনেক ছোটো, লাইক আমি যখন 6-7-এ পড়ি তখন থেকেই হয়তো আমি মেকআপটা করতে শিখেছি, আর প্লাস তখন থেকেই আমি করে আসছি। আমার কাছে এখনও কিছু কিছু পুরনো স্মৃতি, কিছু ফটোগ্রাফস আছে, আমাকে এখনও অনেক লোকে পাঠায় যে দেখ তুই করেছিলিস আমার মেকআপটা। তো আমার ভালো লাগে যে হ্যাঁ, আমার অনেক একটা একটা জার্নি, একটা যেটাকে বলা হয়। ছোটবেলায় মেকআপ বলতে তো মানে যদি বলি মামার সাথে সময় একটু স্নো পাউডার বা একটু পাউডার মেখে নিয়ে লিপস্টিক পরে দিল, ওইটাই ছিল। এখন তো মেকআপের ক্ষেত্রে অনেক ভেরিয়েশন। তখনের দিনে সেই বিভিন্ন রকমের আইশ্যাডোজ বলো আর যে কোনো রকমের প্রোডাক্ট বলো, মানে আমার মার কাছে অনেক রকমের প্রোডাক্ট ছিল। তো সেই ক্ষেত্রে আমার এক্সপোজারটা অনেকটা বেশি ছিল সেই দিক থেকে। আর তখন তো আর কোনো ইউটিউব বা তখন তো কোনো এমন কিছু ছিল না যে মানুষের দেখে কোনো কিছু করে নেবে, তা তো না। কিন্তু ওই মুহূর্তে ওই প্রোডাক্টটা কী করে ইউজ করতে হয়, হ্যাঁ, সেই জিনিসটা দেখে জেনে তারপরে সেটা করা। তো অনেক ছোটোর থেকেই সেই জিনিসটা আবার একটা ওয়াকিবহলটা মানে জিনিসটা ছিল আমার, জিনিসটা দেখার মধ্যে। আচ্ছা, তোমার যে ফিল্ড যদি বলি, মহিলারা মেকআপ করায় বা প্রচুর মেকআপ আর্টিস্ট বেশিরভাগই মহিলা যদি বলি, সেক্ষেত্রে এই ফিল্ডে দাঁড়িয়ে শুভজ মেকওভার, শুভব্রত কিভাবে নিজের জায়গা তৈরি করলো শিলিগুড়ির বাজারে? কারণ যে সময়টা তোমার দাঁড়িয়ে ওঠা, সেখানে যদি বলি মহিলা শাসিত এলাকা, সেখানে কি করে দাঁড়ানো? মানে কাজটাই মহিলাদেরকে নিয়েই করতে হবে। মানে পুরুষরা তো আজকে গিয়ে হয়তো মেকআপে এই 2025-এ এসে 2024-এ এসে হয়তো পুরুষরাও একটু টুকটাক মেকআপ করছে, কিন্তু এটা মেইনলি তো ফিমেল ডমিনেটিং এরিয়া। কিন্তু এটা অ্যাকচুয়ালি না আর্টিস্ট্রির উপরেই ধরতে হবে, যে একটা মানুষ কাজ প্রফেশনালি কে করতে পারে ভালো, তার কাছেই লোক যাবে। ঠিক আছে, এবার আমি যখন কাজ করতাম, আমার কাজ যখন লোকে দেখেছে যে আমি কীরকম কাজ করি, তখন লোক এটা জাজ করেনি যে এ মেয়ে তার কাছে যাব, এ ছেলে তার কাছে যাব না, এরকম জাজ করেনি। দেখেছে আমি মেকআপ করছিটা কীরকম, তার কাছে কাজটা ভালো হওয়াটা ইম্পর্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে ওই জায়গাটাকে তৈরি করতে আমার হয়তো একটু কম হয়েছে, মানে অসুবিধা হয়েছে। কিন্তু হ্যাঁ, স্টিল অ্যাজ এন মানে মেল মেকআপ আর্টিস্ট হিসাবে একটু তো অসুবিধা আছে। অনেক সময় এরকম হয় যে ক্লায়েন্টসরা মানে ছেলে মেকআপ আর্টিস্ট বলে চলে যায় যে এবার ছেলে সাজাবে, চলে গেলাম, হ্যাঁ, বা ছেলের কাছে সাজবো না, বা বলে আমি ছেলের কাছে সাজবো না, বা অনেকে বলে যে না আমার বাড়িতে অনেক গুরুজনেরা আছে, তারা ছেলেদের কাছ থেকে সাজানোটা মানে
নিতে পারবে না ব্যাপারটা। হুম। কোনো ফিমেল মেকআপ আর্টিস্ট হলে তাও আমরা করতাম, কিন্তু মেল মেকআপ আর্টিস্ট হলে একটু আমাদের বাড়িতে একটু অসুবিধা আছে, এটা অনেক সময় শুনতে পারা মানে যায়। এরকম কোনো সিচুয়েশনে সামনাসামনি হয়েছে? হ্যাঁ, অনেকবারই রিসেন্টলি একটা ঘটনা হয়েছে। রিসেন্ট এখনকার হ্যাঁ, সময়? এখনই রিসেন্ট আচ্ছা, ঘটনা, মানে কিরকম? কামিং ইন্টারেস্টিং। মান্থের আমার কিছু ক্লায়েন্টসরা, একটা ক্লায়েন্ট আছে যার বুকিং টাইমে মানে বোথ সাইড বুকিং, মানে মানে মেয়ের বাড়ি ছেলে বাড়ি দু সাইডের থেকেই বুকিংটা এক জায়গায় হয়েছে। কিন্তু ছেলের বাড়ির থেকে হঠাৎ করে প্রবলেম ক্রিয়েট করলো যে না, ছেলে মানুষ মেকআপ করবে, এটা আমাদের বাড়িতে মানা আচ্ছা। যাবে না। হুম। কেন? কারণ আর কিছু হোক না হোক শাড়িটা তো একটা ছেলেই পরাবে। সেই একটা মানে প্রবলেমের একটা অনেক সময় প্রবলেম থাকে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে গিয়ে তখন বোঝাতে হয় যে যদি কেউ আনকমফোর্টেবল ফিল করে তো সেইখানে ফিমেল অ্যাসিস্ট্যান্টসরা থাকে। হুম। হ্যাঁ, কারণ সবসময় আমি অ্যাজ এন মেকআপ আর্টিস্ট আমার কাজ হচ্ছে মেকআপটার উপরে দেখবো। যদি কমপ্লিটলি যদি বাকি অন্য সেকশনে, অন্য সেক্টর, যেমন হেয়ার, কেউ চায় যে না একটা মেয়ে মানুষই করবে হেয়ার, তো ফিমেল অ্যাসিস্ট্যান্টরা আছে, তারাও করে দেবে। কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। কিছু কিছু অর্থোডক্স ফ্যামিলি থাকে যারাই মানে এই প্রবলেমসগুলো ক্রিয়েট করে, কিন্তু তাতে খুব একটা যে কোনো প্রবলেম, মানে তাদের খুব একটা সলিউশন কিছু। আচ্ছা, মেকআপ কি শুধু মেয়েদের জন্যই? এখন তো ছেলেরাও মেকআপ করে, মানে গ্রুম আসে। তাহলে ছেলেদের জন্য কি মেকআপ দরকার নেই বলতে পারি? মানে ছেলেদের জন্য কি খুব কম দরকার বা কিছু একটা? এটা তো কনসেপ্টটাই ভুল যে ছেলে মেয়ে ব্যাপারটা না, স্কিনের জন্য, মানে ভালো দেখার জন্য, নিজেকে গ্রুম রাখার জন্য তো সবাই মেকআপ করতে পারে, নট ছেলে মেয়ে। হুম। বয়স্ক লোক, বয়স্ক মহিলা, তারাও তো করতে পারে হুম। যদি হুম। তার নিজেকে সুন্দর বানাতে চায় বা নিজেকে মনে করে যে না আমি একটু গ্রুম থাকবো, তো হালকা টাচ আপ করতেই পারে। হুম। হ্যাঁ, ছেলেদের মেকআপ বলে কিছু হয় না, লাইক একদম ওভার একটা মেকআপ যেটাকে নর্মালি মেয়েদের উপরে করা যায়, হুম। আই শ্যাডোজ অ্যান্ড দিস অ্যান্ড অল দ্যাট, এগুলো ছেলেদের জন্য তো দরকার পড়ে না। ছেলেদের একটা হালকা টাচ আপ অ্যাটলিস্ট করাটা উচিত, কারণ এই হালকা টাচ আপটা করলে একটা ফ্ললেস ব্যাপারটা তো থাকে। হুম। 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 আচ্ছা, এরকম ধরনের কোনো ক্লায়েন্ট পেয়েছো যেরকম ধরো মেকআপ করতে গেছে, মানে এরকম তো ক্লায়েন্ট পাওয়াই যায়, তোমার তাও বলছি তোমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স এরকম আছে কিনা, যে খুব সাদা করবে না, খুব বেশি মেকআপ করবে না, খুব করবে না, এরকম? এটা সবার একই প্রশ্ন, একই কথাই থাকে। আমাকে কিন্তু একদম পুরো মেকআপ করবে না, আমাকে কিন্তু ওরকম বেশি মেকআপ করবে না, একদম অল্প করবে। মানে আমি কোনোদিনও মেকআপ করি না, আমি যতটুকু পারি অতটুকুই করব। মানে এরকম টাইপের কিছু কিছু ইয়ে থাকে, মানে বলা থাকে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি করার পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য মেকআপ ম্যাক্সিমাম টাইম এরকমই মানে দেখা যায় যে মেকআপটা আরেকটু বেশি হলে মানে ভালো হতো। মানে কারণ আমার একটা সত্যি কথা বলতে, আমার ফোর্টে বলতে আমি খুবই মিনিমালিস্টিক মেকআপ করি। হুম। হুম। আমার মেকআপটা একদম চোখের সামনের থেকে যেমন মানে দেখতে, নর্মাল। যেরকম দেখতে লাগবে ফটোগ্রাফিতে ওরকমই দেখতে লাগবে। আর নর্মালি কি হয়, অনেক মেকআপ আর্টিস্টের যেমন ব্যাপারটা থাকে হুম। যে ফটোগ্রাফির জন্য পারফেক্ট আসে, কিন্তু সামনে থেকে দেখতে হয়তো অনেক বেশি মনে হয়। হুম। 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 কিন্তু আমি যে মেকআপ, আমার যেটা ফোটে সেটা হচ্ছে সামনের থেকে দেখতে যেমন ন্যাচারাল লাগবে, ফটোগ্রাফিতেও তেমনই ন্যাচারাল লাগে। অনেক ছোট থেকে বলে মেকআপ করো বা মেকআপের সাথে যুক্ত আছো, বুলির শিকার হয়েছো কখনো? এটা তো বুলি, যদি বলি সো কল বুলি। হ্যাঁ, মানে এটা তো যে কোনো মানে ক্ষেত্রেই, মানে যেটা মানে ফিমেল ডমিনেটিং এরিয়া, সেখানে তুমি যদি মানে যাও, ঢোকো অ্যাজ এন মেল, তাহলে সেখানেই বুলি হতে হয়। হুম। হুম। সেটা মেকআপ বলো, নাচ বলো, মানে যেটা নাচটাও যেমন, যদি আজকে ওয়েস্টার্ন ডান্স করা হয় তাহলে সেটাকে খুব মেল ডমিনেটিং বলা হয়, কিন্তু সেখানে যদি কোনো ক্লাসিক্যাল ডান্স করা হয় সেখানে ফিমেল ডমিনেটিং বলা হয়। হুম। তো সেখানে যদি কেউ ছেলে যদি ক্লাসিক্যাল ডান্স করে তাহলে সেখানেও বুলি হতে হয়। তেমনি ব্যাপারটা যে আজকে মেকআপ ফিল্ডটা যেহেতু ফিমেল ডমিনেটিং এরিয়া, তো সেখানে যখন মেলরা মেকআপ করতে আসে তখন কিন্তু তুমি দেখবে ভালো করে যে সাকসেসফুলের দিক থেকে কিন্তু ছেলেদের সংখ্যাটা মানে বেশি, মানে কোয়ান্টিটি ওয়াইজ সংখ্যাটা আবার বেশি। মানে যদি আজকে 10 জন ছেলে মেকআপ আর্টিস্ট থাকে তার মধ্যে 8 জনই নাম করেছে, কিন্তু যদি 90 জন ফিমেল মেকআপ আর্টিস্ট থাকে তার মধ্যে 8 জন নাম করেছে। হুম। 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 তো রেশিও ওয়াইজ দেখলে দেখবা যে ফিল্ডে মেলরাও এখানে ডমিনেটিংই আছে। এবার কিছু টিপসের দিকে আসি আমরা, কারণ হচ্ছে যারা অধীর আগ্রহে বসে আছে, এবং আমি যেরকম শুরুতেই বলেছি আজকে আমরা অনেক কিছু সম্পর্কে জানবো, এবং এতটুকু সেশনের মধ্যে এতটুকু সময়ের মধ্যে আমরা কী করে এটা করতে পারবো বুঝতে পারছি না। তবে আমরা চেষ্টা করব, মানে গরমে, যে খুব গরম একটা সিজন তো থাকে, যে শীতকালটা খুব কম সময়, বর্ষাকালটা খুব কম সময়, গরমকালটা
অনেকটা সময় জুড়ে। গরমে কিভাবে মেকআপ করবে? যদি নিজে সেলফ মেকআপ হুম করে হুম হুম। তাহলে অবশ্যই একটা জিনিস চিন্তা করতে হবে, স্কিন টাইপ সে কী ইউজ, মানে কী স্কিন টাইপের সে আছে, মানে তার ড্রাই স্কিন না কম্বিনেশন স্কিন না অয়েলি স্কিন। নর্মালি গরমের কালে হচ্ছে ড্রাই স্কিনদের তেমন প্রবলেম হয় না, প্রবলেম হয় হচ্ছে অয়েলি স্কিনদের। হুম হুম এবার অয়েলি স্কিনদের কী প্রবলেম হয়, প্রচণ্ড অয়েল সিক্রেশন হয়। হুম তো সেই ক্ষেত্রে অয়েল কন্ট্রোলের একটা মানে স্কিন কেয়ার করা, যেটাতে হচ্ছে ফেস ওয়াশ আছে যেটা করে নিতে হবে প্রথমে। তারপরে সেটার জন্য একটা টোনার ইউজ করতে হবে যাতে পোরস একটু, মানে পোর ব্লকিং একটা টোনার ইউজ করে নিতে হবে। তারপরে তাকে একটা নন ক্রিম মানে জেল বেস কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে, হুম। যেটা জেল বেস এর জন্যই, কারণ কারণ এখন তার অলরেডি তার স্কিনে মানে অয়েলের সেকশনটা বেশি আছে। তাদের ময়শ্চারাইজারটা। হ্যাঁ, তার মধ্যে যদি আরও ময়েশ্চারাইজার অ্যাড করা হয়, মানে হুম ক্রিম বা অয়েল জাতীয় কোনো কিছু অ্যাড করা, তাহলে আরও বেশি হয়ে যাবে, এটাকে কম করতে হবে। ইন দ্যাট কেস তাকে জেল বেস কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। তারপরে সে যে কোনো টাইপের স্কিন তার পছন্দ অনুযায়ী সে তার প্রোডাক্ট ইউজ করে মানে মেকআপ করতেই পারে। হুম কিন্তু এই যে একটা সেকশন যেটা হচ্ছে তোমার মানে তোমার স্কিন টাইপটাকে বুঝে করা, এটা হুম গরমের কালেই অ্যাকচুয়ালি খুব দেখে নিতে হয়। আবার শীতকালে আবার ড্রাই স্কিন যাদের, হুম তাদেরকে আবার খুব চিন্তা করে তাকে মেকআপ করতে হয় যে হুম তাদের শীতকালে প্রচণ্ড স্কিন টান হবে, হুম। ড্রাই হয়ে যাবে। তো তাকে সেই হিসেবে তাহলে অ্যাকর্ডিংলি তাকে ইউজ করতে হবে। মেকআপ ইউজ করার ক্ষেত্রে আহ, কি কোনো একটা জিনিস স্কিপ করা যেতে পারে? সেটা আমি তোমাকে তিনটে অপশন দিচ্ছি, সেটা কোনটা স্কিপ করা যেতে পারে। একটা হচ্ছে কনসিলার, একটা হচ্ছে প্রাইমার, ফাউন্ডেশন নিশ্চয়ই নয়। তবে ফাউন্ডেশনও কি কোনো সময় স্কিপ করা যায়? ফাউন্ডেশন স্কিপ করা যায় ওকে। যদি কেউ যদি মানে ক্যামোফ্লজ ব্যবহার করে, মানে মানে কনসিলার ইউজ করে, সেটাতে তাকে ফাউন্ডেশন ইউজ না করলেও চলবে। আচ্ছা। ঠিক আছে? যেমন এটা না এমন একটা প্রশ্ন যেটাতে আমি তোমাকে একবারে এক কথায় উত্তর দিতে পারবো না। হুম যেমন যদি বলো তোমার প্রাইমার, হুম প্রাইমারে যেমন সবাই প্রাইমার নট নেসেসারি যে প্রাইমার দিতেই হবে। হুম ঠিক আছে? কারণ অলরেডি আমরা যেই প্রিপারেশনসগুলো আমরা করি, বা যদি আমরা কোনো প্রিপারেশনের ব্যাপারে আমার জানা থাকে, হুম তাহলে আমরা যে ফেস প্রিপারেশনসগুলো করি তার মধ্যে অলরেডি একটা লেয়ার, 2-3টা লেয়ার পড়ে যায়। তারপরে মানে তাকে প্রাইমার ইউজ করতেই হবে কিনা সেটা তার স্কিনের উপরে ডিপেন্ড করবে। হুম। ধরো ড্রাই স্কিন, তখন? হ্যাঁ, না, না, অলরেডি তার তো ময়েশ্চারাইজার পড়েই গেছে। হুম হ্যাঁ, এবার সে যে মেকআপটা করবে, সেই মেকআপটার যে কতটা মানে কতক্ষণ লংজিভিটি লাগবে, বা সেই মেকআপটা কী প্রোডাক্টে মেকআপ করা হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে যে তার প্রাইমারটা দরকার হবে কি হবে না। ওকে। মানে যদি একটা লং টাইম আমার মেকআপ দরকার, হুম, তাহলে আমাকে প্রাইমার ইউজ তাহলে একটা করতে হবে। প্রাইমার ইউজ করতে হবে, বিকজ অনেকটা লং টাইমের জন্য একটা মানে স্কিনটা হোল্ড করে হুম রাখার জন্য একটা ফাউন্ডেশন বেস দরকার হয়। হুম তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রাইমারটা করে দিই, তাহলে আমাদের স্কিনের সঙ্গে মেকআপটাকে মানে হোল্ড করার জন্য একটা বেস দরকার হয়। হুম এবার সে যদি মানে প্রাইমারটা ইউজ করে, খুব ট্রিকি ব্যাপার যে প্রাইমারটা কি ইউজ করবে তখন, হুম। সে কোন প্রোডাক্টের সঙ্গে কোন প্রাইমার ইউজ করছে, মানে এরকম একটা যে ব্যাপার থাকে। প্রোডাক্টের ফাউন্ডেশন ইউজ করছে সেই ফাউন্ডেশনেরই কি সেক্ষেত্রে কনসিলার এবং সেক্ষেত্রে প্রাইমার ইউজ করা দরকার? আম, মানে এটা কি খুব ইম্পর্টেন্ট? মানে ধরো XYZ একটা কোনো কোম্পানি আছে, হুম আমি হুম হুম ধরে নিলাম, হুম হুম সেটারই কি প্রাইমার এবং সেটারই কি কনসিলার ইউজ করা দরকার? অ্যাকচুয়ালি কনসিলার যদি সেম ব্র্যান্ডের হয়, হুম মানে যেটা যে ব্র্যান্ডের ফাউন্ডেশন সেই ব্র্যান্ডের যদি কনসিলার হয়, তাহলে কালার ম্যাচ করানো খুব ইজি হয়ে যায়, ব্লেন্ডিং করতে আচ্ছা। খুব ইজি হয়ে যায়। এবার যদি তুমি মনে করো নর্মালি হয় যে হুম ফাউন্ডেশন এক ব্র্যান্ডের ইউজ হয়, কনসিলার আরেক ব্র্যান্ডের ইউজ হয়, এটা খুব ন্যাচারাল ব্যাপার এটা। তো সেই ক্ষেত্রে মানে একই ব্র্যান্ডের যদি তুমি সম্পূর্ণ প্রোডাক্ট ইউজ করো, লাইক ফ্রম প্রাইমার টু ফাউন্ডেশন, যদি একই ব্র্যান্ডের হুম ইউজ করো, তাহলে তা তো সেই ব্র্যান্ড অনুযায়ী সব কিছু তৈরি করে থাকে, তো হুম ইজি হয় ইউজ করা। কিন্তু যে সেই ব্র্যান্ডের যে সেই প্রোডাক্ট যে এটার জন্য ঠিক হবেই, বা হুম তার স্কিনের জন্য যে একদম অ্যাপ্লিকেবল হবে, নট নেসেসারি। সিরামের ব্যাপারটা যদি বলি, এখন যেমন সিরাম খুব ট্রেন্ডিং, মানে এই সিরাম ইউজ করা উচিত, ভিটামিন সি ইউজ করা উচিত, সিলিসিক ইউজ করা উচিত। কি সিরাম সকলে ইউজ করবে মেকআপের আগে এবং নর্মাল স্কিন কেয়ারের ক্ষেত্রে, যদি তুমি একটু স্কিন অনুযায়ী আমাদেরকে বলো। দেখো, যদি
এটা এটা একদম ইন্ডিভিজুয়াল ওয়াইজ ডিপেন্ড করবে। আমি এটা জেনারেল একদমই উত্তর হবে না, কারণ এটা একদম ম্যান টু ম্যান মানে ডিফার করবে যে কার কোনটা প্রোডাক্ট দরকার। হ্যাঁ, এবার সিরাম যে ব্যাপারটা আছে, সেই সিরামটা মেকআপের পার্ট না, এটা স্কিন কেয়ার রুটিনের পার্ট। এবার তুমি যদি মনে করো আমি একটা সিরাম ইউজ করে তারপরে মেকআপ করবো, তাহলে অনেক সময় কি হয়, সেই মেকআপটা সেই সিরামের সঙ্গে নাও যেতে পারে। সে হয়তো দেখা গেল সেই মেকআপটার সঙ্গে সেই সিরামটা মিক্স হয়ে গিয়ে সেটা অক্সিডাইজ করে গেল, মেকআপটা তখন কালচে হতে শুরু করে দিল, মেকআপটা স্টে করলো না, এরকম অনেক সময় অনেক প্রবলেম হয়। এটা সিরামের ক্ষেত্রেই হয়? এটা হয়। ওকে। যেমন সিরাম জিনিসটা তুমি নর্মালি স্কিন কেয়ার হিসাবে ইউজ করে নিতে পারো, কিন্তু ডিউরিং মেকআপ সিরামটা ব্যবহার না করাটা মানে আমি বলবো প্রেফারেবল বেশি। মানে সিরামটা আমরা স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে হ্যাঁ, পারি, অ্যাড করতে কিন্তু পারি মেকআপের ক্ষেত্রে আফটার মেকআপ করে নিলাম, মানে আফটার মেকআপ রিমুভাল হয়ে গেল, তারপরে আমি একটা সিরাম ব্যবহার করলাম যাতে আমার স্কিনটা ভালো থাকে, ঠিক আছে, বা আমার স্কিন এরকম যাতে কোনো প্রবলেম না আসে, তার জন্য নিজের একটা স্কিন কেয়ার রুটিন হিসাবে আমি সিরাম ব্যবহার করলাম, ঠিক আছে। কিন্তু মেকআপের মধ্যে আমি দেখা গেল হ্যাঁ আমি ভাবছি আমার এখন খুব ভালো একটা ইয়ে লাগবে, আমি এরকম একটা সিরাম ইউজ করে নিলাম। এবার সেই সিরামটার যে প্রোডাক্টটা, সেই সিরামের প্রোডাক্টটা সেই মেকআপের প্রোডাক্টের সঙ্গে ইমালসিফিকেশন নাই হতে পারে, মানে নাই মিশতে পারে, জিনিসটা মিক্স নাই হতে পারে। আর তাতে কি হতে পারে যে বাই চান্স দেখা গেল সেই প্রোডাক্টটা সেটাকে রিজেক্ট করে দিল, তো মেকআপটা হয়ে গেল খারাপ, তুমি হয়তো বুঝতে পারলে না, কিন্তু পরে তো প্রবলেমটা তো মানে ক্লায়েন্টেরই হয়। তো ইন দ্যাট কেস সিরামটা মেকআপের মধ্যে ইউজ না করে কিছু জিনিস আছে, যেমন মানে ফেস অয়েল, ঠিক আছে, যদি কারো খুব ড্রাই স্কিন থাকে তো সেখানে ফেস অয়েল ইউজ করলো, খুব অল্প পরিমাণে। হ্যাঁ, মানে তারপরে হচ্ছে আজকাল অনেক গোল্ড অয়েল পাওয়া যায়, যেখানে হচ্ছে এগুলোতে কি হয়, এগুলোতে একটু গ্লো আসে। হ্যাঁ, তো এরকম গ্লো আনার জন্য একটু আমরা হালকা কোনো সিরাম ইউজ করতেই পারি, যে সিরামগুলো মানে ব্যালেন্সড হয়, কোনো মিক্স হলে মানে মেকআপের সঙ্গে মিক্স হলে কোনো কিছু প্রবলেম ক্রিয়েট করে না, সেগুলো আমরা ইউজ করতেই পারি। অয়েলি স্কিনের ক্ষেত্রে তো অয়েলি স্কিনে অবশ্যই ইউজ করা যাবে না সিরামটা, কারণ সিরামটা মেইনলি তো ড্রাই স্কিনের জন্যই মানে বেশি ইউজ করা উচিত। অয়েলি স্কিনের জন্য যেগুলো ইউজ করা উচিত ওগুলো হচ্ছে মেইনলি স্কিন কেয়ার হিসাবে ইউজ করা উচিত, মেকআপের মধ্যে না। মেকআপের মধ্যে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করবো যে ড্রাই করা, যে কোনো ম্যাটিফাইং আমাদেরকে ইউজ করতে হবে, সেরকম ম্যাটিফাইং মানে ফাউন্ডেশন বলো, ম্যাটিফাইং কনসিলার বলো, আর ম্যাটিফাইং স্প্রে বলো, হ্যাঁ সেটা মেকআপ স্প্রে হোক, সেটা সব ম্যাটিফাইং ইউজ করতে হবে। রেগুলার স্কিন কেয়ারের জন্য কোন সিরামটা নেওয়া খুব দরকার? কারণ প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব না যে প্রত্যেকে চুলচেরা বিশ্লেষণ করে নিজের জন্য সিরাম চুজ করবে, সেটা ইউজ করবে, বা ভিটামিন সি ইউজ করবে না, এটা ইউজ করবে না, ওটা ইউজ করবে। সেক্ষেত্রে একটা পার্টিকুলার কোনো সিরাম, সেটা যে কোনো স্কিনের ক্ষেত্রে খুব দরকারি, ধরো স্কিন কেয়ার রুটিনের ক্ষেত্রে সেরকম কি সিরাম ইউজ করা যেতে পারে, মানে কি কি গুণ থাকবে সেই সিরামটার মধ্যে, সেটাই আমি জিজ্ঞেস করছি। মানে এটা তো হতে পারে না যে আমি স্কিন গ্লো এর জন্য একটা ভিটামিন সি করলাম, আবার এটার জন্য আরেকটা করলাম, সেটা। হ্যাঁ, অবশ্যই তাই করতে হবে। আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে তুমি ভাবছো তোমার স্কিনে কোনো প্রবলেম নেই, আর তুমি স্যালিসিলিক অ্যাসিড যেটা সিরাম আছে সেটা ইউজ করলে, তো তোমার কাজের কাজ কিছু তো হচ্ছে না, বিকজ তোমার তো স্কিনে কোনো ওরকম ব্রেকআউটস বা ওরকম কোনো অ্যাকনেস কোনো প্রবলেম নেই, তো তুমি ওটা ইউজ করে তোমার লাভ হচ্ছে না কোনো। এবার হ্যাঁ, তুমি ন্যাচারাল হিসাবে তুমি যেটা নর্মালি গ্লোয়ের জন্য মানুষ ইউজ করে, এই ভিটামিন সি সিরামটা ইউজ করতেই পারে কেউ, বিকজ তার স্কিনে কোনো প্রবলেম নেই, তার স্কিনের মধ্যে ভিটামিন সি সিরামটা ইউজ করছে রেগুলার অ্যাজ আ স্কিন কেয়ার রুটিন, তো তার স্কিনে একটা গ্লো আসবে, সেই ক্ষেত্রে ইউজ করতে পারে। কিন্তু স্যালিসিলিক বা হাইড্রোনিক অ্যাসিড যে সিরামসগুলো আছে সেগুলো তো স্কিনের প্রবলেম আছে কি নেই সেগুলো দেখেই ওগুলো মানে ইউজ করা উচিত। এখন যেহেতু বর্ষাকাল, আমরা বর্ষাকালের মধ্যে যাচ্ছি এবং যে কোনো জায়গায় গেলে পারেই এক দু ফোঁটা বৃষ্টির জল পড়লে, এবার অনেকের ক্ষেত্রে হয় যে মেকআপ করেছে মুখে জল দিয়ে দাও হয়ে যাবে, এখন তো অয়েলি অনেক ধরনের মেকআপই আছে, সেক্ষেত্রে বর্ষাকালে কি ধরনের মেকআপ করা যেতে পারে এবং মেকআপের পর কি করে স্কিন কেয়ার করা যায়, মানে মেকআপটা রিমুভ করার ক্ষেত্রে এই পুরো স্টেপটা যদি একটু বলো, যারা দর্শকরা রয়েছে তাদেরও আমার ক্ষেত্রে মনে হয় খুবই উপকার হবে এবং আমার ক্ষেত্রেও খুব উপকার হবে। বিষয়টা হচ্ছে যখন যেহেতু বৃষ্টির যদি ব্যাপার হয়, সে যদি বাইরে যায়, ঠিক আছে, এবার অবশ্যই কিছু না কিছু তো ব্যবহার করবে, ছাতা না কিছু তো ব্যবহার করে, বৃষ্টির মধ্যে ভিজে তো যাবে না, তো ডাইরেক্ট ওয়াটার লাগার চান্সেস খুবই কম। কিন্তু কেউ যদি এরকম হয় যে না মুখেও জল যাচ্ছে, মানে মেকআপ করার পরে মুখে জল লাগছে,
তাহলে সেই ক্ষেত্রে কিছু প্রোডাক্টস আছে, সেই হুম। প্রোডাক্টসগুলো ব্যবহার করতেই হবে। হুম। যেমন ওয়াটারপ্রুফ মেকআপের কিছু সেগমেন্টস আছে। হুম। যেমন আমি যদি কোনো পার্টিকুলার মেকআপ ব্র্যান্ডের মানে নাম যদি নিও, যদি যেমন হুম। ম্যাক যেমন আছে, ম্যাক কিন্তু মানে সো কল ওয়াটারপ্রুফ মেকআপই হয়, ঠিক আছে? আচ্ছা। কিন্তু এবার সবার ওটা এখন কার স্যুট করবে, কেন ওটাও খুব সকলের ক্ষেত্রে স্যুট করে স্যুট না করে না, একের যেমন পর এক। ওটাতে খুব ইয়ে হয়, কি বলে ওটাকে, অক্সিডাইজ করে যায়। তো সেই ক্ষেত্রে আমি একটু ইয়ে করি, কিন্তু স্টিল মানে ভাবো এমন কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে যে প্রোডাক্টগুলো ওয়াটারপ্রুফ হয়, হুম। যাতে হুম। জল লাগলে ওটা উঠবে না। এবার যদি ওয়াটার বেসড প্রোডাক্ট ইউজ করা হয়, যেমন একদম মানে লোয়ার রেঞ্জে যে ল্যাকমের ফাউন্ডেশনসগুলো থাকে, কনসিলার্সগুলো থাকে, ওগুলো মেনলি ওয়াটার বেস থাকে, ওটার মধ্যে অয়েল বেস খুবই কম থাকে। হুম। হুম। তো সেক্ষেত্রে কী হয়, ওগুলো না একটু জল পড়তেই সেগুলো মানে গলে যেতে, মানে মুছে ইজিলি যেতে গলে শুরু যায়, করতে হ্যাঁ পারে, যদি একদম, মানে বলি একটু মুছে যেতে হাত শুরু করে। লাগতেই মানে হুম। হুম। মেকআপটা হাতে চলে আসে উঠে। তো সেই সব প্রোডাক্টকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে হুম। বৃষ্টির দিনে, বা যে কোনো যদি ওয়াটার টাচ হচ্ছে এরকম যদি কোনো জায়গা থাকে। আর সেই ক্ষেত্রে এমন এমন প্রোডাক্ট ইউজ করতে হবে, অনেক ব্র্যান্ডস আছে, হুম। তো সেই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে হবে। আর অনেক কটা লেয়ার্স আছে, যেমন কিছু সিরাম পাওয়া যায় যেটা হুম। এই জলটাকে আটকায়, মানে এই আচ্ছা। জলটাকে মানে মেকআপের সঙ্গে যদি জল লাগে তাহলে মেকআপটা উঠবে না, এরকম আচ্ছা। কিছু সিরামস পাওয়া যায়। তো সেইগুলো ইউজ করে মিক্স করে তাহলে যদি প্রোডাক্ট মানে লাগানো যায় মেকআপ হিসাবে, তাহলে মেকআপটা অনেক লং স্টে করে। আচ্ছা, সে বর্ষাকালে অনেক হ্যাঁ, সময়। বৃষ্টির জন্য, আচ্ছা, এবার বর্ষাকালে আমি প্লাস ঘামের জন্যও হয়। আচ্ছা, মানে যদি হ্যাঁ, হ্যাঁ, এবার দেখো অনেকে ঘামে, হ্যাঁ। বাইরের থেকে মানে জলটা তো বাইরের থেকে আসবে, তো সেই ক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে, কিন্তু যেটা ভেতরের থেকে আসছে সেটার জন্য তো হুম। একটা প্রবলেম হুম। ক্রিয়েট হয়, তাই না? এবার ভেতরটা তো আমরা আটকাতে পারবো না, আমরা তো বন্ধ করে দিতে পারবো না ভেতর থেকে যদি কোনো ঘাম বেরোচ্ছে বা কিছু বেরোচ্ছে। তো সেই ক্ষেত্রেও আমরা ওরকম কিছু প্রোডাক্টস আছে যেগুলো ব্যবহার করলে একটু কম সেই সেটাকে আটকানো সম্ভব কিছুটা হলেও। কিছুটা কন্ট্রোল করা সম্ভব। আর সেই ক্ষেত্রে মানে মেকআপ উঠে যাবে না, এটার একটা মানে রিস্ক নেওয়াও যায় যে হুম। হ্যাঁ মেকআপটা উঠে যাবে না। হুম। ধরো 3-4 ঘন্টা মেকআপ করার পরে মেকআপটাকে রিমুভ করব, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে কি কি স্টেপ হতে হবে? রিমুভাল প্রসেসটা সবার জন্য একই থাকে হুম। হুম। মোটামুটি, এখানে কোনো হ্যাঁ সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে এটা একটু মাথায় নিয়ে চলতে হয় যে যাতে বেশি না ঘষাঘষি করতে হয়। হুম। কারণ হচ্ছে তাদের একটু বেশি ঘষলেই হয়তো স্কিনটা একটু মানে ফুলে যেতে পারে, বা হুম। অনেক হুম। সময় হয় না যে র্যাশেস উঠে যায়, তো হতে পারে। কিন্তু নর্মালি দুবার করে মানে মেকআপ রিমুভাল দিয়ে মানে রিমুভ করাটা খুবই ইম্পর্টেন্ট, হুম। হুম। ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের মেকআপগুলো যে মানে যে কোনো প্রফেশনাল মেকআপ যদি ইউজ করে কেউ, তাহলে প্রফেশনাল মেকআপ যখন বসতে তো একটা টাইম লাগে, কিন্তু হুম। যখন বসে যায় তখন সেটা রিমুভ হতেও টাইম লাগে। হুম। তো সেই ক্ষেত্রে দুবার মানে মানে মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করা, প্লাস একটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করা, হুম। তারপরে একটা মানে যে কোনো ময়শ্চারাইজার দিয়ে একটু ম্যাসাজ করাটাই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা অয়েল হতে পারে, হ্যাঁ, মানে কারণ ডিপেন্ড করছে। মেকআপ রিমুভাল অয়েলও তো রয়েছে অনেক হ্যাঁ, মেকআপ ক্ষেত্রে। রিমুভাল অয়েল আছে, কিন্তু হুম। নরমালি কি হয়, অয়েল দেওয়ার পরে তোমাকে তো আবার ফেস ওয়াশ করতেই হুম। হবে। হুম। হুম। তো ফেস ওয়াশ করার পরে ফেস ওয়াশ করার পরে তুমি এখন ময়শ্চারাইজার ইউজ করছো বা কি ইউজ করছো, সেটা দিয়ে একবার একটু হালকা যদি ম্যাসাজ করা যায়, হুম তাহলে কি হয় যে স্কিনের মধ্যে যে এই যে এতক্ষণ একটা যে মানে লেয়ার অত্যাচার ছিল। হলো, হুম। সেটাকে অত্যাচার হলো, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। সেটাকে একটু রিলিফ, একটা স্কিন একটু রিলিফ পায় অ্যাকচুয়ালি, এটাই। হুম। 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 একটু ব্লাড সার্কুলেশন বাড়ে, তাতে একটু স্কিনটা একটু আরাম পায়। মেকআপ করলে স্ক্রাব করাটা কি দরকার? ডিপেন্ড করছে যে মেকআপ করলাম, যদি রিমুভালটা যদি ঠিকঠাক হয়ে যায় হুম। তাহলে স্ক্রাব না করলেও চলে। মেকআপটা ঠিকমতো রিমুভ হয়েছে সেটা কি করে বুঝবে? একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট যেটা বুঝবে সেটা তো হ্যাঁ, সবাই নর্মাল বুঝবে ওটা না। যে এখন এটাই ভাবে বুঝতে হবে যে যদি ফেস ওয়াশ ইউজ করার পর যদি তেমন কোনো রেসিডিউ না বেরোচ্ছে, হুম। তাহলে ক্লিন হয়েছে তাহলে। আর যদি ফেস ওয়াশ ইউজ করার পরেও রেসিডিউ বেরোচ্ছে প্রোডাক্টের বা মেকআপের, তাহলে ঠিক করে রিমুভাল হয়নি, তাহলে হুম। একটা স্ক্রাবার ইউজ, হালকা লাইট স্ক্রাবিং ইউজ করতেই হবে হুম। তাহলে। নিজের স্কিন টোন অনুযায়ী কনসিলার এবং ফাউন্ডেশন কি করে পছন্দ, কি করে বার করবে মানুষ? বেস্ট অপশন, হুম। চিন্তাই করতে হবে না নিজের স্কিন টোন কী আছে। একটা একটা মোটামুটি একটা ডার্ক কালার স্কিন টোন, একটা মানে ডার্ক স্কিন টোনের একটা কনসিলার, একটা লাইট স্কিন টোনের কনসিলার হুম। যদি নিয়ে নেওয়া যায়, তাহলে ওটাকে মিক্স করে নিজের স্কিন টোন নিয়ে আসা যায়, ঠিক আছে? কিন্তু এই মিক্সটা তো সকলের ক্ষেত্রে সমান, পটু হাত অপটু হাতের ব্যাপার আছে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম হয় যে এটা নর্মাল সাধারণ চোখও এটা বুঝতে পারে যে
আমার এই যে মানে এটা যে মিক্স করলাম, মিক্স করার পর যে টোনটা আসলো সেই টোনটা মানে আমাকে মানে একটু কালো দেখাচ্ছে না, আমাকে একটু ফর্সা দেখাচ্ছে না, আমাকে নর্মাল দেখাচ্ছে। এটা তো নর্মালি একটু একটু হলেও মানে অপটু চোখেও বা অপটু হাতেও এটুকু বুঝতেই পারবে। কিন্তু এটা হচ্ছে সবার থেকে ইজি অপশন, মানে যারা একদমই পারে না তারা। কারণ প্রতিটা মানে শেড একটা একটা করে ট্রাই করে 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 তখন ওই মুহূর্তে দেখা গেল, মনে হলো যে হ্যাঁ এটা আমার হয়তো শেড ম্যাচ করেছে, পরে নিয়ে আসার পর সেই শেডটা ম্যাচ করছে না। তো সেই ক্ষেত্রে রিস্ক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা ডার্ক একটা লাইট নিয়ে নিলে মিক্স করে নিজের মতন করে করে নেওয়া যায়। একটু লাগলে একটু বেশি মিলালাম, একটু কম মিলালাম, করেই নেওয়া যেতে পারে। একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে গেলে আমাদের যেভাবে মেকআপ করানো হয়, হুম হুম। বাড়িতে তো সেভাবে মেকআপ হয় না। তো একজন মেকআপ আর্টিস্ট এখন আমাদের সাথে রয়েছেন, তো তার কাছ থেকে দর্শকরা কিভাবে কি কি স্টেপ ফলো করে বাড়িতে তারা মেকআপ করতে পারে সেটা যদি একটু বলে দাও। সেটা কিন্তু একদম টোনার থেকে। হ্যাঁ একদম। মানে প্রথমে তো একটা মানে প্রথমে তো ক্লিনিংটা করে নিতে হবে, এটা তো থাকবেই, মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে অনেকে ভাবে যে মেকআপ, আমি আমি কিছুক্ষণ আগেই আমি ফেস মেকআপ মানে ফেস ওয়াশ করে এসেছি, বা আমি ফেস ওয়াশ করে নিয়েছি, আমি এখন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি এবার মেকআপ করব। একদমই এটা মানে প্রথমে এই স্টেপটাকে মনে রাখতে হবে যে মেকআপ করা ইনস্ট্যান্টলি, মানে মেকআপ করার সঙ্গেই আগে ক্লিন করে নিতে হবে আরেকবার। ঠিক আছে? কারণ ওই ক্লিনটাই যদি না করা হয় ওখান থেকেই প্রবলেমটা শুরু হবে। না সেক্ষেত্রে ফেস ওয়াশ অথবা না, ওয়াইপস নর্মাল দিয়েও করা ওয়াইপস দিয়ে, যেতে পারে। হ্যাঁ ওকে। অবশ্যই ওয়াইপস দিয়ে একটা হালকা ক্লিন করে নিতেই হবে, এটা একদম ম্যান্ডেটরি একটা স্টেপ। তো তারপরে একটা টোনার ইউজ করতে হবে। এবার টোনারটা যে কোনো মানে টোনার হতে পারে, অ্যাকর্ডিং টু স্কিনও হতে পারে বা অল স্কিন টাইপসেরও টোনার হতে পারে। সেই টোনারটা দিয়ে একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে। এবার সেই টোনারটা যখন মানে অ্যাবজর্ব হয়ে যাবে তারপরেই যেন ময়শ্চারাইজারটা লাগানো হয়। এবার ময়শ্চারাইজারটা লাগানো হলো, এবার স্কিন টোন অ্যাকর্ডিংলি, মানে ড্রাই স্কিনের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয় না, অয়েলি স্কিনের জন্য একটু বেশিক্ষণ ওয়েট করতে হবে। আর অয়েলি স্কিনের জন্য জেল বেস ইউজ করতে হবে, ড্রাই স্কিনের জন্য একটু ক্রিম বেস ইউজ করতে হবে। আর যদি কম্বিনেশন স্কিন থাকে তাহলে আমি বলবো যে মানে মেনলি জেল বেসটা ইউজ করাটা ভালো হবে, কারণ কম্বিনেশন স্কিনে অয়েলিনেসটাকে কন্ট্রোল করার জন্য জেল বেসটা ইউজ করাটাই বেটার হবে, যদি সেন্সিটিভ স্কিন হয় বা যদি কম্বিনেশন স্কিন হয়। তো এই ক্ষেত্রে তাহলে রিস্কটা কম হয়। এইবার আমরা নেক্সটে চলে গেলাম, যদি প্রাইমার ইউজ করার মতন সিচুয়েশন থাকে তাহলে প্রাইমার ইউজ করলাম, যদি না হয় এটাকে স্কিপ করে দিলাম। এইবার যদি প্রাইমার ইউজ করলাম তাহলে প্রাইমার ইউজ করার পরেও আমাদেরকে একটু কিছুক্ষণ ওয়েট করা উচিত, কারণ এগুলো না কী হয়, আমাদের যে কোনো প্রোডাক্টই অ্যাবজর্ব করার একটা টাইম দিতে হয়। সেই অ্যাবজর্বটা যদি করে ঠিকঠাক করে হয় তাহলেই মেকআপটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে। আর এই জন্য একটা টাইম কনজিউমিং ব্যাপার। আর তারপরে কনসিলার ইউজ করলো, তারপরে ফাউন্ডেশন ইউজ করলে নাহলে কনসিলারটা যদি লাইট টাচ আপ চায় তাহলে কনসিলারটাকেই লাইট টাচ আপ করে নিল। যদি একটু হেভি মেকআপ করতে চায় তাহলে ফাউন্ডেশন ইউজ করলো, তারপরে সেটাকে একটু কম্প্যাক্ট দিয়ে সেট করে নিল, তারপরে একটু স্প্রে করে নিল, বা তারপরে এবার যদি সে মেকআপের মধ্যে যেমন ব্লাশিং করা থাকে, তারপরে কন্ট্রোলিং করা থাকে, সে যদি করতে চায় অবশ্যই সে করতে পারে। যদি বেস নর্মাল রাখতে চায় তা নর্মালও থাকতে পারে। এবার ব্লাশিংটা করারও একটা টেকনিক আছে। এবার যারা জানে না তাদেরকে তো এখন মানে দেখে গালটাকে লাল করে দেবো, হ্যাঁ, এটার না মানে পার্টিকুলার একটা টেকনিক সেক্ষেত্রে গাল আছে। লালের ক্ষেত্রে টিন্টটাও এখন উঠে আসছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু যে কোনোই এই যে টিন্ট করা আর ব্লাশিং করা যেটাই করা হোক না কেন, এটা একটা পার্টিকুলার টেকনিক আছে। মানে আমি অনেকে দেখেছি খুব হ্যাঁ, বেশি লাল, লাল এখানটা লাল করে এখানটা ফেললো। লাল পুরো লাল করে ফেলেছে, এবার সেটাই নাকি খুব সুন্দর মেকআপ হ্যাঁ, করে। এই যে এটা একটা টেকনিক আছে, এটা একটা সেকশন আছে, এটা একটা জায়গা আছে, এটা একটা পার্টিকুলার ব্লেন্ডিং একটা মোশন আছে। এগুলো জিনিসগুলো যদি কেউ না করতে পারে তাহলে তার এটা না করাটাই ভালো, তাহলে সেটাকে স্কিপ করে দাও, দরকার নেই। করা জাস্ট দরকার নেই। নর্মালি কন্ট্রোলিং করে দাও, একটু একটু হালকা কন্ট্রোলিং করে দিলে জিনিসটা মানে অনেকটা সেফ। তো সেই ক্ষেত্রে একটা মানে মেকআপ স্প্রে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা। হ্যাঁ, বা মেকআপ মিস্ট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। মিস্টটা বা মেকআপ স্প্রে যেটা আমরা ইউজ করি, দুটো ইউজ করতে হয় অ্যাকর্ডিং টু দ্য মেকআপ। বাট সবার কাছে যে সব কিছু প্রোডাক্ট থাকবে তার নট নেসেসারি, বাট অ্যাটলিস্ট মেকআপ স্প্রেটা থাকা উচিত যদি মিস্ট নাও থাকে, তো যাতে মেকআপটা অ্যাটলিস্ট স্টে করে। আর তারপরে তো আই শ্যাডোজ অ্যান্ড আইলাইনার্স আর কাজল যদি কেউ ইউজ করে, আর লিপস্টিক, এগুলো তো আচ্ছা, আছে। আই শ্যাডো আইলাইনার কাজলের ক্ষেত্রে যখন আসলাম, তাহলে কিছু কিছু ক্ষেত্রে মুখের এই পার্টটা খুব সুন্দর, চোখটা হয়তো খুব ভালো, ঠোঁটটা হয়তো খুব ভালো, সেক্ষেত্রে সেই বিউটিটাকে ইনহ্যান্স করার জন্য ছোট কি টিপস দিতে পারো? মানে ধরো তার ঠোঁট খুব সুন্দর
কিন্তু তার ঠোঁটটাকে মেকআপের মধ্যে তাকে হাইলাইট করাতে হবে বা তার চোখটা করতে হবে, তো সেক্ষেত্রে কি করা যায়? এটা একটা খুব ইজি অ্যান্ড সিম্পল ওয়ে হচ্ছে, যদি কারো চোখ খুব সুন্দর হয় হুম। তাহলে তাহলে ঠোঁটটাকে তাহলে আর হাইলাইট করা উচিত না, আচ্ছা। শুধু চোখটাকে করা হলো লাইট, এবার লিপস্টিকটা একটু লাইট শেড ইউজ করা হলো, তাহলে কি হবে, চোখটার মধ্যেই নজর যাবে। কারণ আমাদের মানুষ হিসাবে আমাদের চোখ কোনো পার্টিকুলার একটা জায়গাতেই ফোকাস করে। হুম হুম যখন আমি তোমার দিকে তাকাচ্ছি তখন তোমার পার্টিকুলার কোনো একটা জায়গাতেই ফোকাস করছি, তো যার জন্য তোমার দিকে তাকাচ্ছি। এবার সেটা কারো ঠোঁট হতে পারে, কারো চোখ হতে পারে, কারো কপাল হতে পারে, কারো গাল হতে পারে, কোনো ডিপেন্ড হতে পারে। তো সেই ক্ষেত্রে নর্মালি কী হয়, দুটোই সেকশন থাকে, ইদার চোখ ইদার ঠোঁট, এই দুটোই সেকশনে আমাদের মানে নজরটা মানে থাকে, ফোকাসটা থাকে। তো এবার যদি কারো চোখ প্রমিনেন্ট করা হয় তাহলে ঠোঁটটাকে লাইট করতে হয়, এবার যদি ঠোঁটটাকে বোল্ড করা হয় তাহলে চোখটাকে লাইট করতে হয়। এবার তুমি যদি দুটোকেই বোল্ড করে দাও বা দুটোকেই লাইট করে দাও তাহলে মানুষের ফোকাসটা যাবে না, তো তখন সেটাকে এনহ্যান্সমেন্ট বলবে না। এই জন্য এনহ্যান্সমেন্ট জিনিসটাকে যে কোনো একটার দিকে এনহ্যান্স করতে হয়, এদের চোখটাকে এনহ্যান্স করো, তাহলে এদের লিপটাকে এনহ্যান্স করো, ঠিক আছে? যদি লিপটা বোল্ড করলো তাহলে চোখটা লাইট, যদি চোখটা বোল্ড করলো তাহলে লিপটা লাইট। আমি এবার বুঝতে পারছি না কি, আমি এটা শেষে আমি সৌরভদাকে জিজ্ঞেস করবো আমার কোনটা ভালো বলো, আমি সেটাকে enhance এই করার ক্ষেত্রে তাহলে চেষ্টা একটা করবো। কথা বলি যে মেকআপের ক্ষেত্রে মানে ফেস স্ট্রাকচারের উপরে বা আই স্ট্রাকচারের উপরে যে মেকআপগুলো থাকে, এবার যদি কারোর চোখের ব্যাপারটা যদি থাকে, এবার এমন কিছু ফেস থাকে যাদের চোখের মধ্যে আই মেকআপটা যায় না, বেশি হেভি আই মেকআপ যায় না, সিম্পলেস্ট আই মেকআপ যায়, ওয়ান শেড আই শ্যাডো যাবে, ওই চোখে যদি বেশি আই শ্যাডো করে ফেলো তাহলে মানে খুবই অড লাগে, হ্যাঁ, মানে এটা খুবই অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে ওভার লাগে। গ্লিটার হয়তো মানাচ্ছে না কিন্তু নর্মালটা মানাচ্ছে, হ্যাঁ, মানে গ্লিটারি আইসটা মানাচ্ছে না কিন্তু নর্মাল আইসটা খুব ভালো লাগছে। এটা হচ্ছে আই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। এবার সেই আই স্ট্রাকচারটা যদি তোমার মানে যেমন যাদের হুডি আইস থাকে, যাদের চোখের হুডি আইস বলতে যাদের চোখের পাতাটা ভার থাকে, মানে এখানে আমাদের নর্মালি কি হয়, আমাদের চোখের উপরে একটা ক্রিজ লাইন দেখা যায়, কারোর কারোর ক্ষেত্রে ওই ক্রিজ লাইন দেখা যায় না, ডাইরেক্টলি উপরের যে ব্রাউন এরিয়াটা থাকে ওখান থেকে ডাইরেক্টলি ল্যাশ লাইনটাই দেখতে পারা যায়, মাঝখানে কোনো ক্রিজ লাইন দেখা যায় না। এবার তাদের হচ্ছে হুডি আইজ হয়ে গেল, এবার সেই চোখগুলোতে তুমি যতই যেমনই মেকআপ করো না কেন কিছুই দেখা যাবে না। কিন্তু অনেকে আছে ওই আইগুলোতে অনেক রকমের মেকআপ করে, সেই মেকআপ করাতে কি মনে হয় যে উল্টা চোখটা আরও আরও বোঝা বোঝা লাগে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আই টেক্সচারের উপর মানে আইয়ের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আই মেকআপটা খুবই ইম্পর্টেন্ট। যাদের চোখ নিচের দিকে যায় তাদের চোখে যদি কেউ উপর লাইনের যদি মেকআপ করে তাহলে তাকে আবার ভালো লাগবে না, ঠিক আছে? কারোর চোখ উপরের দিকে যায়, তাদের চোখ যদি বেশি ফ্ল্যাট করে দেওয়া হয় তাদের চোখে আবার ওই জিনিসটা যাবে না। তো নিজের স্ট্রাকচারের ব্যাপারে একবার হলেও একটু মানে মানে জানা উচিত, বা এ ব্যাপার নিয়ে মানে কোনো মেকআপ আর্টিস্টের সঙ্গে অবশ্যই একটু যদি ডিসকাস করে নেওয়া যেতেই পারে যে আমার আই চোখে মানে আমার চোখে কেমন টাইপের আই মেকআপ যাবে, বা যদি কোনো মেকআপ আর্টিস্ট যদি তার চোখ দেখে কোনো পার্টিকুলার মেকআপকে ফলো করে বা কোনো পার্টিকুলার আই মেকআপকে বলে যে এটাই ভালো লাগবে, তো সেটার উপরে একটু বিশ্বাস রাখা উচিত। কারণ মানে অনেক রকমের আইয়ের উপরে কাজ করতে করতে কি হয়, একটু তো এক্সপিরিয়েন্স থাকে না। আচ্ছা, এয়ার ব্রাশ ফিনিশ অনেকেই এখন করছে, এয়ার ব্রাশ বেশি ভালো না নর্মাল মেকআপ বেশি বেটার? অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তোমার ভিউটা জিজ্ঞেস করছি আমি। না, এয়ার ব্রাশ কি হয়, এয়ার ব্রাশ একটু ফ্ললেস টাইপের মানে মেকআপ, তো মানে খুব লাইট বেস মেকআপ হয়, মানে ওটার যে প্রোডাক্টটা পরে এতটা লাইট পরে যে মানে নো মেকআপ টাইপের ফিল আসে, মানে যে মেকআপ করেছে তারও খুবই একটা হালকা একটা মানে ফিল হয় যে আমি কোনো মেকআপ করিনি এরকম ফিল হবে, কোনো স্কিনের মধ্যে কোনো রকম টান ফান কিছুই থাকে না। কিন্তু অ্যাকচুয়ালি প্রপার এয়ার ব্রাশ মেকআপ করা মানে হচ্ছে তোমার স্টার্ট টু ফিনিশ এয়ার ব্রাশ দিয়েই করতে হবে, মানে কনসিলারটাও এয়ার ব্রাশেই লাগাতে হবে, ফাউন্ডেশনটাও এয়ার ব্রাশে লাগাতে হবে, ব্লাশিংটাও এয়ার ব্রাশ দিয়েই করতে হবে, সব কিছু এয়ার ব্রাশ দিয়েই হবে। এবার সেটা তো করা হয় না, হ্যাঁ, কিন্তু শুধু ফাউন্ডেশনটা যদি আমি এয়ার ব্রাশ দিয়ে করি আর বাকিগুলো সব ব্রাশ দিয়েই লাগাচ্ছি আর শুধু এয়ার ব্রাশ দিয়ে খালি ফার্স্ট লেয়ারটা করি, মানে খালি ফাউন্ডেশনে খালি এয়ার ব্রাশ ইউজ করছি, তাহলে কিন্তু ওটা কমপ্লিট এয়ার ব্রাশ লুক আসে না। তো সেক্ষেত্রে এয়ার ব্রাশটা কী হয়, এয়ার ব্রাশে মানে কভারেজটা যেটা আসে সেটা হচ্ছে মিডিয়াম কভারেজ আসে। তো তোমার যদি স্কিনে যদি অলরেডি ফ্ল থাকে তাহলে এয়ার ব্রাশ মেকআপটা
আমি বলবো অ্যাভয়েড করতে, বিকজ কমপ্লিট কভারেজ আসবে না। হুম। হ্যাঁ, তাদেরকে সেমি এয়ার ব্রাশ করতে হয় তখন মেকআপটা। আচ্ছা, সেক্ষেত্রে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট তোমাকে এটা জিজ্ঞেস করি, তোমাদের ফিল্ডের মানে যারা মেকআপ আর্টিস্ট তাদের ক্ষেত্রে এটা প্রচুর শুনতে হয়, কম টাকায় কি ভালো মেকআপ করা সম্ভব মেকআপ আর্টিস্টের থেকে? মানে একটা কম টাকাতে মিনিমাম একটা রেটে একটা মেকআপ আর্টিস্ট কি সেভাবে মেকআপ করাতে পারে কোনো ক্লায়েন্টকে? মেকআপটা মানে প্রোডাক্টটা কম যদি ইউজ করা হয়, মানে কম দামি ইউজ করা হয়, এখন কতটা কম দামি ইউজ করছে তার উপরে। এখন কম দামি বলে যদি 200-300 টাকায় মেকআপ করতে আসে, তাহলে অবশ্যই সে নিশ্চয়ই এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করবে না যেটাতে তার 200-300 টাকায় পোষাবে, তাই না? তো একটা মিনিমাম একটা খরচা তো আছেই একটা মেকআপ করতে, কিন্তু তাই বলে যে মেকআপ ইজ ভেরি কস্টলি তা তো না। আমরা অনেক কম খরচায় মেকআপ করা যায়, কিন্তু তার একটা মিনিমাম একটা রেট আছে। একদম মানে মাটির তলানিতে গিয়ে একটা রেট গিয়ে যদি থাকে, তাহলে কোনোদিনও সেই কাজ ভালো হবে না। কিন্তু একটা মিনিমাম একটা রেট তো মধ্যে করাই যেতে পারে। ওকে, যেহেতু আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যদিও বা এই সেশন কোনো দিনই সম্ভব নয়, একটা পডকাস্টে সম্ভব নয়, একটা এপিসোডে এত কথা তো সম্ভব হয় না, তাও যে দর্শকরা আমাদের রয়েছে তাদের উদ্দেশ্যে তুমি একটা নর্মাল স্কিন কেয়ার রুটিন যদি তাদেরকে একটু দিয়ে দাও, বা কিভাবে নিজের স্কিনটাকে তারা ভালো রাখতে পারবে, একটা স্কিন ভালো রাখার জন্য একদম। কি কি দরকার বেসিক প্রোডাক্ট, সেটা যদি একটু বলে দিতে পারো। প্রোডাক্ট থেকে বেশি বলবো লাইফস্টাইলটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে ঘুমটা তো খুবই ইম্পর্ট্যান্ট, জল খাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, আর তার সঙ্গে হচ্ছে সিজনাল ফ্রুটসটা খুবই ইম্পর্ট্যান্ট। সিজনাল ফ্রুট খাওয়াটা খুব ভালো, মানে স্কিনের জন্য বিশেষ করে খুব ইম্পর্ট্যান্ট একটা সেকশন, যেখানে হয়তো অনেকের আছে যে খাওয়া দাওয়াটা ঠিক করছে না। তো যদি ঠিক মতন যদি মানে নিউট্রিশন যদি স্কিনের মধ্যে না পৌঁছায়, তাহলে স্কিন কোনোদিনও ঠিক হবে না, কারণ স্কিন হচ্ছে ভেতর থেকে ভালো হয়, ভেতর থেকে রিজুভিনেট করে। তো বাইরের থেকে শুধু প্রোডাক্ট লাগালেই স্কিন ভালো থাকবে না, তার সঙ্গে যেমন লাইফস্টাইলটাকেও ঠিক রাখতে হবে। আর তার সঙ্গে হচ্ছে যেমন স্কিনের মধ্যে গরম জল খুবই মানে মানে অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, স্কিনে গরম জল। হ্যাঁ, স্কিনের মধ্যে না বিশেষ করে ফেশিয়াল স্কিনে, বডিতেও লাগালেও প্রবলেমই থাকে, কিন্তু স্টিল ফেশিয়াল স্কিনে গরম জলটাকে একটু অ্যাভয়েড করাটাই উচিত কিছু কিছু ক্ষেত্রে। আর কিছু কিছু ক্ষেত্রে যখন দরকার হয় সেটা আলাদা বিষয়, কিন্তু রেগুলার বেসিসে গরম জলটা একদমই ব্যবহার করা উচিত না। তার সঙ্গে হচ্ছে একটা প্রপার একটা স্কিন টোন মানে স্কিন টাইপ হিসাব করে একটা ফেস ওয়াশ একটা অবশ্যই রাখা উচিত। ফেস ওয়াশটা কি সবসময় মাইল্ড হওয়াটা খুব দরকারি? মাইল্ড হওয়াটা খুব দরকারি, কারণ কি মানে দিনে দুবার করে তো অ্যাটলিস্ট ফেস ওয়াশটা করতেই হয়, ঠিক আছে? এবার দুবার যদি আমরা করি, আর দুবারই যদি একটু হেভি ফেস ওয়াশ ইউজ করা হয় যেটাতে খুবই মানে স্কিনটাকে কোরোড করছে, তাহলে কি হবে জিনিসটা, স্কিন বেশি দিন মানে ভালো থাকবে না। তো একদম মাইল্ড থাকাতে কি হবে যে যাতে ফোম যদি বেশি না হয় তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু স্কিনটা ওয়াশ হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। তো একটা মাইল্ড ফেস ওয়াশ একটা খুবই দরকার। তার সঙ্গে একটা মানে আমি বলবো যে অ্যাটলিস্ট স্কিন টাইপ অনুযায়ী বা স্কিন কন্ডিশন অনুযায়ী তাকে উইকলি ওয়ান্স বা উইকলি টুয়াইস বা মান্থলি ওয়ান্স একবার স্ক্রাবিং করাটা উচিত। আর এই গরমের দিনে যেটা করা উচিত সেটা হচ্ছে যদি কারো খুব ঘাম হয়, হ্যাঁ, আর সেই ঘামটা যদি তাকে প্রবলেম এটা ক্রিয়েট করছে যে ঘামের জন্য তার প্রচণ্ড স্কিন র্যাশ হচ্ছে বা তার স্কিনে খুব মানে ব্রেকআউটস হচ্ছে গরমের জন্য, তাদের একটু কোল্ড প্রেস করা উচিত, বরফ দিয়ে একটু কোল্ড প্রেস করাটা খুব বরফ তো দরকার। ডিরেক্ট কোনো সময় দেওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, মানে ডিরেক্ট? মানে একটা কিছুর মধ্যে নিয়ে বা ডাইরেক্ট বরফও আমরা স্কিনের মধ্যে মানে সুন্দর করে একটু যদি সার্কুলার মোশনে যদি আমরা ফুল ফেসে যদি করি, তাতে কী হয় আমাদের পোর্সগুলো একটু মানে মানে ব্লকও হয়ে যায়, আর প্লাস মানে বন্ধ হয়, একটু ছোট হয়ে যায়, আর তাতে একটু মানে স্কিনের যে প্রবলেমসগুলো না এটা অনেকটা মানে ভালো থাকে। মানে বরফটা খুব ভালো বরফটা স্কিনের হ্যাঁ, জন্য। মানে স্কিন Okay. কোল্ড প্রেস ইজ ভেরি মানে ভালো আমাদের স্কিনের জন্য। তো এটা করাটা ভালো। আর তার সঙ্গে একটা স্কিন ওয়াইজ যদি সে সিরাম ইউজ করে করবে, নাহলে একটা ময়শ্চারাইজার ভালো ব্যবহারটা করা উচিত। ওকে, আচ্ছা, প্রতিদিনের জন্য যদি কেউ মেকআপ করতে চায় বা খুব ভালো কোনো পার্টিতে গেল, সেক্ষেত্রে মেকআপ করার ক্ষেত্রে খুব মিনিমাম মানে একটা প্রাইজের মধ্যে, মানে খুব হাই রেঞ্জ আমি বলছি না, খুব মিনিমাম একটা প্রাইজের মধ্যে কোন ব্র্যান্ড খুব ভালো? আম, যদি
মানে প্রফেশনালের দিক থেকে দেখতে হয় তাহলে রিসেন্টলি খুবই ভালো একটা প্রোডাক্ট যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে রিকোডের প্রোডাক্টস খুবই ভালো, মানে সো কল্ড ওয়াটারপ্রুফও আছে প্রোডাক্টটা, প্লাস রেঞ্জটাও খুবই পকেট ফ্রেন্ডলি। তার সঙ্গে তার একদম ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস আছে, ওয়াইড রেঞ্জ অফ শেডস আছে। তো সেই ক্ষেত্রে রিকোড ইজ ভেরি নাইস। তারপরে মেবলিনের এক দুটো প্রোডাক্ট আছে যেটা খুবই মানে পকেট ফ্রেন্ডলি প্লাস হাইলি কোয়ালিটি প্রোডাক্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আমি বলবো যে মেবিলিনের সুপারস্টে একটা প্রোডাক্ট আছে ফাউন্ডেশনের জন্য, খুবই ভালো, মানে রীতিমতো ম্যাকের ফাউন্ডেশনের সঙ্গে কম্প্যারিজন করা যেতে পারে। ওকে ফাইন, এত ভালো। আচ্ছা, সর্বশেষ সকলে কেমন থাকবে এবং এখনো পর্যন্ত যারা দেখলেন আমার মনে হয় প্রত্যেকে ভীষণভাবে উপকৃত হয়েছেন এবং আমি তো প্রচণ্ড হয়েছি, এবং সেক্ষেত্রে আমি শুভব্রতদাকে তো এখন ছাড়বো না, অনেক কিছু জিজ্ঞেস করার আছে। সেক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা তো শুভব্রতদাকে পেয়ে যাবেনই, শিলিগুড়িতে উনি আছেন, এবং তারা যদি কেউ শিখতেও চান তাহলে শুভব্রতদার জন্য রয়েছে। এবং অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কি বলবে বা কি বার্তা রাখবে? মেকআপ আর্টিস্ট হিসেবে এটাই বলতে পারি যে মেকআপ যারা করে তারা ভালোবেসেই করে, আর চাইবে যে তার যে ক্লায়েন্ট আছে, তার যার উপরে সে মেকআপটা করছে তাকে সবার থেকে বেস্ট লুক দিতে পারে। তো একটু হলেও মানে যেমন মানে নিজের চয়েস তো অবশ্যই আছে, হ্যাঁ, কিন্তু মেকআপ আর্টিস্টের উপরে অনেকে ছাড়ে, আর আমার মনে হয় ছাড়াও উচিত। তো এই জন্য মেকআপ আর্টিস্টরা যারা শিখে আসছে, যারা করতে করতে একটা এক্সপিরিয়েন্স করেছে, তাদের সঙ্গে একটু কনসাল্ট করে মেকআপটা করা উচিত, আর মেকআপ করতে ভয় পাওয়া উচিত না। কারণ অনেকে আছে, না না আমি মেকআপ করি না, আমি আর করবো না, ভয় লাগে আমার, অনেক আছে। তো আর বয়স আর কোনো বয়স লিমিট নেই, হ্যাঁ, মেকআপ করার জন্য। মানে মৃত্যুর আগ অবধি মেকআপ করা যেতেই পারে। সেজেগুজি একটু না হয় থাকে। একদম। থ্যাংক ইউ সো মাচ শুভদা। যদি বলি আজ আমরা অনেকটা জানলাম, অনেকটা শুনলাম, এবং অবশ্যই বিভিন্ন প্রশ্নের হয়তো আমরা উত্তর পেলাম, আপনারাও পেলেন, আমি তো অনেকটাই পেলাম। এবং চোখ রাখুন শিলিগুড়ি লাইভের, শিলিগুড়ি টক্সে আগামীতে অন্য কোনো মুখ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে, সেখানেও আপনারা অনেক প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাবেন। চোখ রাখুন শিলিগুড়ি লাইভে। এতক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার। নমস্কার।